সুকুমার রায়ের গল্প ডেভিড লিভিংস্টোনের জীবনী। স্কটল্যান্ডের এক গরিব তাঁতির ঘরে 1813 খ্রিস্টাব্দে ডেভিড লিভিংস্টোনের জন্ম হয়। খুবই অল্প বয়স হতে ডেভিড তার বাপের সঙ্গে কারখানায় কাজ করতে যেত। সেখানে তাকে প্রতিদিন 14 ঘন্টা খাটতে হতো, কিন্তু তার উৎসাহ এমন আশ্চর্য রকমের ছিল যে এত পরিশ্রমের পরেও সে রাত্রে একটা গরিব স্কুলে পড়তে যেত। যখনই একটু অবসর হতো সে তার বই নিয়ে পড়তো, না হয় মাঠে ঘাটে ঘুরে নানারকম পোকামাকড়, গাছ পাথর প্রভৃতি সংগ্রহ করে বেড়াতো। এমনি করে লিভিংস্টোনের বাল্যকাল কেটে গেল। তারপর 19 বৎসর বয়সে তার মাইনে বাড়াতে বাড়ির অবস্থা একটু ভালো হলো। তখন তিনি কারখানার মালিকের সঙ্গে এমন বন্দোবস্ত করে নিলেন যাতে তিনি বছরে 6 মাস কাজ করতেন আর বাকি 6 মাস গ্লাসগো শহরে গিয়ে পড়াশোনা করতেন। সেখানে কয়েক বছর ডাক্তারি পড়ে এবং ধর্মশিক্ষার পরীক্ষা পাশ করে 27 বৎসর বয়সে তিনি অসভ্য জাতিদের মধ্যে শিক্ষা ও ধর্ম প্রচারের জন্য চাকুরি নিয়ে দক্ষিণ আফ্রিকায় গেলেন। আফ্রিকায় তখন সাহেবরা বেশি যাতায়াত আরম্ভ করেনি। ম্যাপের অনেক স্থানই তখন অজানা দেশ বলে লেখা থাকতো। সেই অজানা দেশে অচেনা লোকের মধ্যে লিভিংস্টোন বাস করতে গেলেন। পাদ্রী ডাক্তার লিভিংস্টোন দেখতে দেখতে আফ্রিকায় নানা ভাষা শিখে ফেললেন। সেখানকার লোকেদের সঙ্গে মিশে তাদের সুখ দুঃখের কথা সব জানলেন, আর দেশটাকে তার এত ভালো লাগলো যে তার সেবায় জীবনপাত করতে তিনি প্রস্তুত হলেন। সে দেশের লোকের বড় দুঃখ যে দুষ্টু পর্তুগিজ আর আরব দস্যুরা তাদের ধরে নিয়ে দাস করে রাখে, ছাগল গরুর মতো হাটে বাজারে তাদের বিক্রি করে। বেচারীরা হাতির দাঁত, পাখির পালক ও নানা রকম জন্তুর চামড়ার ব্যবসা করে। বিলাতি জাহাজে করে সওদাগরেরা তাদের জিনিস কিনে নিয়ে যায়, কিন্তু মাঝপথে এই সব দুষ্ট লোকেরা তাদের মারধর করে বেঁধে নিয়ে যায়। লিভিংস্টোন এসব অত্যাচারের কথা শুনে একেবারে ক্ষেপে গেলেন। তিনি বললেন, যেমন করে হোক এ অত্যাচার থামাতে হবে। তিনি দেখলেন ব্যবসা করতে হলে সেই লোকদের এমন সব পথ দিয়ে যেতে হয় যেখানে পর্তুগিজ আর আরবরা তাদের সহজেই ধরে ফেলতে পারে। সমুদ্রে যাওয়া আসার আর কোনো সহজ রাস্তা তাদের জানা ছিল না। তাদের দেশে বাণিজ্যের কোনো ভালো বন্দোবস্ত নেই। ভিন্ন ভিন্ন জায়গায় লোকেদের মধ্যে ব্যবসা চালাবার কোনো সুযোগ নেই। লিভিংস্টোন তখন পথঘাটের সন্ধান করে পাহাড়ে জঙ্গল ঘুরে বেড়াতে লাগলেন। বড় বড় নদীর পথ ধরে দিনের পর দিন চলে কত নতুন দেশ, নতুন পাহাড়, নতুন লোকের খবর পেলেন। এই কাজ তার এত ভালো লাগলো আর তাতে তার এত উৎসাহ হলো যে তিনি চাকরি ছেড়ে দিয়ে পাদ্রির কাজ পেলে এই কাজে দিনরাত লেগে রইলেন। ক্রমে তিনি বুঝতে পারলেন আফ্রিকার এপার ওপার পূব পশ্চিমে যাওয়ার মতো পথ পাওয়া গেলে তবে বাণিজ্যের খুব সুবিধা হয়। 1849 খ্রিস্টাব্দে এই রাস্তার খোঁজে তিনি কয়েকজন সেদেশি লোকের সঙ্গে কালাহারি মরুভূমি পার হয়ে ক্রমাগত উত্তর পশ্চিম মুখে ঘুরতে ঘুরতে 5 বছরে পর্তুগিজ রাজ্য পশ্চিম সমুদ্রের উপকূলে এসে হাজির হলেন। পথের কষ্টে এবং জ্বরে ভুগে তার শরীর তখন একেবারেই ভেঙে গেছে, আর যেন নড়বার শক্তি নেই। কিন্তু তিনি সহজে থামবার লোক নন। কয়েক মাস বিশ্রাম করেই তিনি আবার ফিরবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এবার তিনি প্রতিজ্ঞা করলেন সেখান থেকে একেবারে পূর্ব দিকে সমুদ্রের কূল পর্যন্ত না গিয়ে তিনি থামবেন না। জলের পথ দিয়ে নানা নদীর বাঁক ধরে ঘুরতে ঘুরতে তিনি ক্রমে জামবেসি নদীতে এসে পড়লেন। তার আগে আর কোনো বিদেশি সে জায়গা দেখে নাই। সেখানকার লোকেদের সঙ্গে তিনি আলাপ করে এক আশ্চর্য খবর শুনলেন। তারা তাকে জিজ্ঞাসা করলো, তোমাদের দেশে কি ধোঁয়ায় গর্জন করতে পারে? লিভিংস্টোন বললেন, সে কীরকম?
তারা বলল, তুমি ধোঁয়া গর্জনের পাহাড় দেখোনি? লিভিংস্টোনের ভারী আগ্রহ হলো, এই জিনিসটা একবার দেখতে হবে। সেই জামবেসি নদী দিয়ে নৌকা করে তিনি অনেক দূরে গিয়ে দেখলেন এক জায়গায় ধোঁয়ার মতো 5টা স্তম্ভ উঠেছে। তার চারদিকে দৃশ্য এত সুন্দর যে লিভিংস্টোনের বোধ হলো এমন চমৎকার স্থান তিনি আগে আর কখনো দেখেননি। কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে নদীটা গেল কোথায়? সামনে খালি চড়া আর পাহাড়, নদীর চিহ্ন মাত্র নেই। আর পাহাড়ের ওদিকে খালি ধোঁয়া আর গর্জন। সেইখানে নৌকা বেঁধে লিভিংস্টোন হেঁটে দেখতে গেলেন ব্যাপারখানা কি। গিয়ে যা দেখলেন তাতে তার বোধ হলো যে তার জন্ম সার্থক, তার এত বৎসরের পরিশ্রম সার্থক। তিনি দেখলেন নদীটা একটা পাহাড়ের ফাটলের মধ্যে ঢুকে পাহাড়ের পেট কেটে 300 হাত খাড়া ঝর্ণার মতো ঝরে পড়ছে। এত বড় ঝর্ণা লিভিংস্টোন কোনো দিন চোখে দেখেননি। পরবার পর বেগে ঝর্ণার জল ভয়ানক শব্দে ধোঁয়ার মতো ছড়িয়ে প্রায় 200 হাত উঁচু হয়ে উঠেছে। তার উপর সূর্যের আলো পড়ে চমৎকার রামধনুর ছটা বেরিয়েছে। আর সেই ঝাপসা ধোঁয়ার ভিতর দিয়ে রং বেরঙের গাছপালা, পাহাড়, জঙ্গল দেখা যাচ্ছে, ঠিক যেন ছিটের পর্দা। এমনি করে কত আশ্চর্য আবিষ্কার করতে করতে লিভিংস্টোন একেবারে নতুন পথ দিয়ে 2 বছরে আফ্রিকার পূর্বকূলে এসে পড়লেন। তারপর দেশে ফিরে গিয়ে সকলের কাছে সম্মান লাভ করে তিনি দলবল নিয়ে আবার সেই জামবেসি নদীর ধারে ফিরে গেলেন। এবারে তার স্ত্রীও তার সঙ্গে গেলেন, আর ইংরেজ গভর্নমেন্ট তাকে টাকা দিয়ে সাহায্য করতে লাগলেন। কিন্তু কিছুদিন পরেই তার স্ত্রী মারা গেলেন। তারপর তার সঙ্গে লোকজন অনেকেই ফিরে গেলেন। ক্রমে বিলাত থেকে খরচ আসাও বন্ধ হয়ে গেল। কিন্তু লিভিংস্টোন একাই নিজের খরচে ঘুরতে লাগলেন। এবার নতুন পথে তিনি উত্তর পূর্ব মুখে বড় বড় হ্রদের দেশ দিয়ে একেবারে ইজিপ্টের কাছে নায়াসাতে এসে পড়লেন। তার সঙ্গে সে দেশি 2-4টি লোক ছাড়া আর কেউ ছিল না। কিন্তু তারা তাকে এত ভালোবাসত যে ঘোর বিপদের মধ্যে তাকে ছেড়ে যেতে রাজি হয়নি। লিভিংস্টোন কি তাদের কম ভালোবেসেছিলেন? সেই আঁধার দেশের লোকের দুঃখে তার যে কি দুঃখ, তার বইয়ের পাতায় পাতায় তার পরিচয় পাওয়া যায়। পর্তুগিজদের অত্যাচারে বর্ণনা করতে গিয়ে তার কথাগুলো যেন আগুন হয়ে উঠত। মৃত্যুর পূর্বে তার যে লেখা এই নির্জন দেশে বসে আমি এইমাত্র বলতে পারি পৃথিবীর এই কলঙ্ক বা দাস ব্যবসায় যে মুছে দিতে পারবে ভগবানের অজস্র আশীর্বাদে সে ধন্য হয়ে যাবে। 1886 খ্রিস্টাব্দে 50 বৎসর বয়সে তিনি শেষবার আফ্রিকায় ঘুরতে গিয়েছিলেন। তারপর আর দেশে ফেরেননি। এবার তিনি গোড়া হতেই নানা রকমের বিপদে পড়েছিলেন। তার জন্য যে রসদ পাঠানো হলো কতক তার কাছে পৌঁছালোই না। বাকি সব চুরি হয়ে গেল। তার আর কোনো খবরই পাওয়া গেল না। ক্রমে দেশের লোক ব্যস্ত হয়ে উঠল। লিভিংস্টোনের কি হলো জানবার জন্য চারিদিকে লেখালেখি চলতে লাগলো। শেষটা স্ট্যানলি বলে একজন ওয়েলস যুবক তার খবর আনতে আফ্রিকায় গেলেন। এত বড় মহাদেশের মধ্যে একজন লোককে আন্দাজে খুঁজে বার করা যে বাহাদুরি কাজ, তাতে আর সন্দেহ কি। স্ট্যানলি বছরখানেক ঘুরে তার দেখা পেলেন বটে, কিন্তু তখন লিভিংস্টোনের মরমর অবস্থা। তিনি এত রোগার দুর্বল হয়ে পড়েছেন যে দেখলে চেনা যায় না। স্ট্যানলির সাহায্যে লিভিংস্টোন কতকটা সেরে উঠলেন এবং তার সঙ্গে কিছুদিন ঘুরলেন, কিন্তু দেশে ফিরে যেতে রাজি হলেন না। তিনি বললেন, আমি এই দেশের নির্জন নিস্তব্ধ জঙ্গলের মধ্যে এই জীবন শেষ করব। স্ট্যানলি ফিরে গেলেন। তারপর বছর খানেক পরে একদিন লিভিংস্টোন তার বিছানার পাশে হাঁটু গেড়ে ভগবানের কাছে প্রার্থনা করতে বসলেন, আর উঠলেন না। তার লোকেরা তাকে ডাকতে এলো, তখন দেখলো যে তিনি সেই অবস্থাতেই মারা গেছেন। বিশ্বাসী চাকরেরা অসাধারণ কষ্ট স্বীকার করে পাহাড় জঙ্গল পার হয়ে সমুদ্রের কূল পর্যন্ত তার মৃতদেহ বয়ে এনে জাহাজে তুলে দিল। ইংল্যান্ডে যারা বীর, যারা দেশের নেতা, যাদের কীর্তিতে দেশের গৌরব বাড়ে,
তাদের কবর দেওয়া হয় ওয়েস্টমিনিস্টার এবিতে। সেই ওয়েস্টমিনিস্টার এবিতে যদি যাও, সেখানে লিভিংস্টোনের সমাধি দেখতে পাবে।